রোমাঞ্চকর কিছু বাংলা গল্প নিয়ে গড়ে ওঠা আমাদের এই বিশেষ সংকলন বাংলা গল্পস্বল্প। আজ আপনার জন্য মোহাম্মদ আজহারের লেখা একটি ছোট গল্প স্মৃতিকন্যা। প্রধান চরিত্রে গল্পের কথক স্মৃতিকন্যা ও বাবলু। শুরু হচ্ছে স্মৃতিকন্যা। সেদিনটা ছিল শ্রাবণ মাসের এক আর্দ্র ভেজা ভেজা আমেজ। এই আমেজে মেঘের আঁকিবুকি আকাশের যে প্রান্তে দাগ কাটে, সেখান থেকে ঝরে পড়ে এক পশলা দুপশলা বৃষ্টিস্বরূপ জলরাশি। সেদিনও ঠিক সেইভাবেই হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছিল। কুলু কুলু শব্দে অগুন্তি জলধারা নিয়তির নিয়মকে স্বাগত জানিয়ে তার গন্তব্যে ছুটে চলেছিল। তার সকল বাধা ছিন্নসার, উন্মুক্ত তার পথ। তখন ঘড়িতে সময় বলছিল সন্ধ্যা 6:10। আমি রাস্তায় ছাতাটা নিয়ে হেঁটেই বেরিয়ে পড়লুম। প্রথমে যাব ঔষধের দোকান, তারপর বোনের টিউশন ব্যাচে। ছাতাটা না নিয়েই পড়তে চলে গেছে বোকা মেয়েটি। কিছুটা গিয়ে চৌমাথা মোড়ে ডান দিকে তাকাতেই দেখলুম রাস্তার ওই পাশে বাবলুর চাইনিজের দোকানে কি ভিড়। একেই বৃষ্টি ভেজা সন্ধ্যা, তার সঙ্গে রকম রকম চাইনিজ ডিশ, আর তারই আকর্ষণে খাদ্যরসিক বাঙালির উপচে পড়া ভিড়। আমিও সময় নষ্ট না করে বাবলুর চাইনিজ স্টলে হাজির হলাম। ভাবলাম আগে কিছু অর্ডার দিই, পেট পুজো করে নিই, তারপর অপূর্ণ কাজটা পূরণ করে বাসায় ফিরব। তারপর যথারীতি বাবলুকে 2 এগ ডেভিলের অর্ডার দিলাম। বাবলু এগ ডেভিলটা তৈরি করে যেই আমার হাতে দিলে, তৎক্ষণাৎ তার একটাতে কামড় দিলাম, আর ঠিক তখনই আমার চোখে পড়ল একটি খুবই চেনা মুখ। সেই ছোটবেলায় একসঙ্গে স্কুলে পড়া স্মৃতিকন্যা। এইভাবে তাকে হঠাৎ দেখে আমি একটু বিহ্বল হয়ে পড়লাম। দেখলাম সেই ছোটবেলাকার মুখশ্রীতে কোনো পরিবর্তন নাই, খালি কিঞ্চিত আকারে গড়মিল। চাঁদ কাছে এলে যেমন বড় দেখায়, ঠিক তেমন। ভাবলাম স্মৃতিকন্যাও আমাকে দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাবে, তাই আমি ডাক দিলাম স্মৃতিকন্যাকে। ঠিক তখনই স্মৃতিকন্যা আমার দিকে তাকালো। ওর মুখে একটা মিষ্টি হাসি। কি চমৎকার ওই হাসিটা! ওর দিকে এগডিবেলটা বাড়িয়ে দিয়ে বললুম, তুই কেমন আছিস রে? কত দিন পর দেখা, বল, নে একটা খেয়ে দেখ না। তারপর সেও আমার ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলো। এইভাবে দীর্ঘ 10 বছর পর আলাপে নানান কথোপকথন শুরু হলো। সে অনেক গল্প, কথাবার্তা যেন থামছিলই না। দেখলাম বাবলু আমাদের দিকে হাঁ করে চেয়ে আছে। এতে আমি বিরক্ত না হয়ে বরং কিছুটা অবাকই হলাম। আমি হঠাৎ চুপ হয়ে গেলাম তার একটি মাত্র কথায়। মনটা হঠাৎ বিষণ্ণতায় ভরে গেল। সে বলল সে নাকি বিবাহিত, আর তার একটি ফুটফুটে বাচ্চাও রয়েছে। আমিও যেমন বোকা, ওর সাথে কথা বলতে বলতে ওর সিঁথির সিঁদুরটুকুও খেয়াল করিনি। আসলে আর যাই হোক, প্রাইমারি স্কুলে পড়াকালীন স্মৃতিকন্যাকে আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু বিধাতার নিয়মে যা হবার সে তো হবেই। সেসব ভাবনা ছেড়ে দিয়ে বাবলুর বিল মিটিয়ে স্মৃতিকন্যাকে শেষবারের মতো ভালো থাকিস বলে যেই রওনা হতে যাব, এমন সময় স্মৃতিকন্যা আমায় বলে উঠল, সাবধানে যাস, কিন্তু ফোন করিস। তোর মনটা খারাপ হওয়ার কারণ আমার জানা, কিন্তু আমার কিছু করার নেই রে, সরি। এই বলে সেও ওখান থেকে বেরিয়ে গেল, আর আমিও আমার রাস্তায় চলে এলাম। ভাবলাম জীবনের নীতি কথাটা নিজে থেকেই তৈরি হয় ঘটনা সাপেক্ষে। আমরা নিজেরা যা যা ভাবি সবটা কখনোই বাস্তব জীবনে হয় না। হঠাৎ মনে পড়ল স্মৃতিকন্যা আমাকে ফোন করার কথা বলল না। দিব্যি শুনেছি ও যেচে বলল ফোন করিস, কিন্তু ফোন করব কিভাবে? ফোন নাম্বারটাই তো নেওয়া হলো না। আবার ফিরে গেলাম যেদিকে স্মৃতিকন্যা গিয়েছিল সেই দিকে। রাস্তা একেবারে জনহীন, কেউই কোথাও নেই। রাস্তাটা সোজা অনেকটা চলে গেছে, আশেপাশে কোনো গলি টলি কিচ্ছু নেই। তবে মাত্র এই কয়েক সেকেন্ডের মধ্যেই স্মৃতিকন্যা কোথায় হারিয়ে গেল, কোনো কুল কিনারা করতে পারলাম না।
ছুটে চলে এলাম বাবলুর কাছে। বাবলুকে বললাম, হ্যাঁ রে বাবলু, ওই মেয়েটি কোন দিকে গেল বলতো? কোন মেয়েটার কথা বলছো রাজদা? বাবলু মাথা চুলকে উত্তর দিল, কোন মেয়েটা মানে? এই তো কিছুক্ষণ আগে তোর দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম, তুইও তো হাঁ করে আমাদেরকেই দেখছিলি, এর মধ্যেই ভুলে গেলি? মাথায় কি আছে তোর? ইয়ার কি নামে রে, সত্যি সত্যি বল না, ওকে কোন দিকে যেতে দেখলি? আরে বাবা বল না। বাবলু হাঁ করে ঠিক ওইভাবেই আবার আমাকে দেখতে লাগলো। বাবলু এরকমভাবে আমাকে দেখছে কেন? খেপে টেপে গেল নাকি? আশ্চর্য। আবার বললাম, কি রে বাবলু, কি হলো তোর? কিছু বলছিস না যে? বাবলু কিছু একটা বলতে গিয়েই আবার চুপ মেরে গেল। তারপর হঠাৎই নিজে থেকেই বলে উঠল, রাজদা কিছু মনে করো না, তোমায় একটা কথা বলছি। আমার মনে হয় তোমার কোনো ভালো ডাক্তার দেখানো দরকার। শুনছিলেন স্মৃতিকন্যা, লেখক মোহাম্মদ আজহার। বাংলা গল্প স্বল্পের তরফ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ এই নিবেদনে আমাদের পাশে থাকার জন্য।